প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে নবম ও দশম শ্রেণীর বাংলা গদ্য নিয়ে কাজ করব। শিক্ষার্থীরা, আমরা পূর্বের ক্লাসে প্রবন্ধের সংজ্ঞা দিতে গিয়ে আমাদের পাঠ্য বইয়ের একজন সাহিত্যিকের, একজন লেখকের উদ্ধৃতি দিয়েছিলাম। তিনি হচ্ছেন হায়াত মাহমুদ। এই হায়াত মাহমুদের যে রচনাটা আছে, সেই রচনা নিয়ে আজকে আমরা আমাদের নির্দিষ্ট পাঠ নির্ধারণ করেছি এবং আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পাঠ সাহিত্যের রূপ ও রীতি। সাহিত্যের রূপ ও রীতি লিখেছে হায়াত মাহমুদ। সাহিত্য কি? আমরা আগে আরেকটা ক্লাসে বলেছিলাম, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, এগুলো হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি। মানুষ এই সহজাত প্রবৃত্তিগুলোকে ক্রমান্বয়ে, যখন একসময় আমাদের লেখার নীতি ছিল না, তখন মুখে মুখে তারা পালাগানের মধ্য দিয়ে বা কাহিনী কাব্যের মধ্য দিয়ে তারা এগুলা কি করতো, এগুলা চর্চা চালিয়ে যেত এবং আমরা দেখছি যুগ যুগ ধরে এগুলো প্রচলিত ছিল। আমরা ময়মনসিংহ গীতিকা বা পূর্ববঙ্গ গীতিকা, এগুলা কিন্তু ওই মুখে মুখে প্রচলিত সাহিত্যেরই পরবর্তীতে সংগৃহীত রূপ। আর যেটা বলছিলাম যে সাহিত্য হচ্ছে এই সুখ দুঃখ হাসি কান্নাকে মানুষ যখন করে সুন্দর সুন্দর শব্দমালায়, সুন্দর একটা ভাষার মধ্য দিয়ে কি করে লিখে প্রকাশ করতে চায়, তখন আমরা বলি সাহিত্য। তাহলে সাহিত্য হচ্ছে মানুষের চেতনার অনুভূতি লিখিত বহিঃপ্রকাশ। অনেক সময় সেটা লিখিত নাও হতে পারে। আমরা যেহেতু একটু আগে বলেছিলাম ময়মনসিংহ গীতিকা বা পূর্ববঙ্গ গীতিকা, এগুলো কিন্তু একসময় উন্নত সাহিত্যগুলোর মধ্যে আমাদেরকে প্রাচীনকালে বা মধ্যযুগের প্রথম ভাগে সাহিত্যগুলোর মধ্যে এগুলো হচ্ছে অন্যতম। এখন কথা হচ্ছে রূপ কি? রূপ মানে হচ্ছে আকৃতি। রূপ মানে হচ্ছে মানে বরণ, সৌন্দর্য। সেটা কালো হতে পারে, সেটা সুন্দর হতে পারে, কিন্তু এখানে সাহিত্যের রূপ বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে সাহিত্যের আঙ্গিক। আর রীতি হচ্ছে কোন আঙ্গিকে সাহিত্য কি করে। আমরা সাহিত্যকে বিভাজন করেছি। যেমন আমরা দেখেছি সাহিত্যের মধ্যে রয়েছে প্রথমে কাব্য, প্রথমে ছিল মহাকাব্য, তারপরে এসছে নাটক, এরপর আসছে উপন্যাস, এরপর আসছে ছোট গল্প এবং দীর্ঘ হাজার বছর ধরে প্রচলিত রয়েছে গান। তাহলে এগুলো হচ্ছে সাহিত্যের রূপের বিভাজন। আর রীতি হচ্ছে কোন রীতিতে আমরা সেটা প্রকাশ করছি। ওই যে বিভাজনগুলো হচ্ছে তার রীতি, তার শ্রেণী বিভাগ। তাহলে আসুন আজকে আমরা হায়াত মাহমুদের সাহিত্যের রূপ রীতি নিয়ে আলোচনা করি। তবে এর আগে আমি মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে তার জীবন চরিত্রকে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। হায়াত মাহমুদ 1939 সালে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। আর তিনি তারপর শিক্ষা কিন্তু বাংলাদেশে, জন্ম তার ভারতের হলেও আমাদের সেন্ট গ্রেগরি থেকে তিনি পড়াশোনা করেছেন। এরপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন বাংলা বিষয়ে। কর্মজীবনে তিনি অধ্যাপক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তার রচনার মধ্যে রয়েছে শপথ সংলাপ, প্রতিভার খেলা, নজরুল, বাঙালির লজ্জা নাই, বাংলা লেখার নিয়ম কানুন ইত্যাদি। আর কিছু রচনা রয়েছে। তিনি তার প্রতিভার স্বীকৃতি স্বরূপ বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন। এই হচ্ছে তার বর্ণাঢ্য জীবনের এক খণ্ড চিত্র। আমরা এবার চলে যাচ্ছি আমাদের আজকের
পাঠ্য শিক্ষণফল নিয়ে আমরা আজকে পাঠ্য শেষ করার পর কি অর্জন করব। আমরা এখানে বিভাজিত শিক্ষণফল লিখেছি, যেহেতু আমরা আজকে লিখেছিলাম যে আমাদের পড়তে 3 ভাগের 1 ভাগ, আজকে নির্দিষ্ট পাঠের 3 ভাগের 1 অংশ আমরা আলোচনা করব। তাহলে আমাদের আজকের বিভাজিত পাঠের বিভাজিত শিক্ষণফল হচ্ছে কবিতা তথা বাংলা কবিতার ধারাবাহিক বর্ণনা দিতে পারবে। অর্থাৎ শিক্ষার্থীরা এই পাঠ শেষে বাংলা কবিতা একটা ধারাবাহিক বর্ণনা দিতে পারবে, অর্থাৎ কিভাবে ধারাবাহিকভাবে বাংলা কবিতার জন্ম হয়েছে। শিক্ষার্থীরা, আমরা মূল পাঠে যাওয়ার আগে একটুখানি তোমাদেরকে পিছনে নিয়ে যেতে চাই। তোমরা জানো বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। যদিও চর্যাপদকে আরো অনেকগুলো ভাষা তাদের প্রাচীন নিদর্শন হিসেবে দাবি করেছে, এর একটি কারণ রয়েছে। আমরা জানি বাংলার আরো কি আছে, সমতল রয়েছে। অর্থাৎ মাধ্যমিক প্রাকৃত থেকে আমরা গত ক্লাসে ক্লাস 8 এর ক্লাস 8 গিয়ে আমরা দেখিয়েছিলাম যে মাধ্যমিক প্রাকৃত থেকে বাংলার জন্ম। অর্থাৎ এরপরে দেখা যায় এর সাথে মিশে রয়েছে আমাদের আরো কিছু ইতিহাস। সেই ইতিহাসগুলো হচ্ছে বঙ্গ কামরূপী। বাংলা এবং কামরূপ অসমের এক সময় নাম ছিল কামরূপ, আর এর থেকে বঙ্গটা আলাদা হয়, কামরূপটা আলাদা হয়ে যায়। তাহলে আমরা দেখছি বাংলা ভাষার আরো কয়টা বর্ণ রয়েছে, অর্থাৎ বাংলার রয়েছে আরো কয়েকটা বর্ণ। আর আমরা সেই বর্ণগুলোকে একটু পরিচয় করে দিই। এক হচ্ছে বাংলা, 2 হচ্ছে হিন্দি, 3 হচ্ছে মৈথিলি, 4 হচ্ছে উড়িয়া, আর 5 হচ্ছে অসমিয়া বা অসমীয়া, আসামের ভাষা। তাহলে এই 5 জন কি বাংলা শব্দ, বাংলা কি বোন। এই জন্য আমরা চর্যায় যে পদগুলো পাই, সেগুলোকে এই 5টি ভাষাভাষীরা তাদের প্রাচীন নিদর্শন হিসেবে দাবি করেছে। এবং দাবি করে যুক্তি, যেমন একটা শ্লোক আমি বলছি, তোমাদের পদ বলছি যে কা দুর্বর পাঞ্চবিদাল চঞ্চল চিয়ে পৈঠা দীর্ঘ করিও মহসুর পরিমাণ লুই ঘনই গুরু কুচিও যান। তাহলে এই পদটির মধ্যে কি আছে, কিছুটা আমরা একটা সরাসরি বাংলার শব্দগুলো পাচ্ছি, আবার কিছু কিছু আছে পৈঠা, আবার কুচিও, কুচা জিজ্ঞেস করা, এটা কিন্তু আমরা হিন্দিতে দেখতে পাই। তাহলে দেখা যায় যে বাংলা ভাষার যে সহদর, এর মধ্যে চর্যাপদের যে ভাষা বা চর্যার যে প্রাচীন নিদর্শন হিসেবে আমরা চর্যাকে যে নির্ধারণ করেছি, এই 5 জন তার সমান দাবিদার। এবং আমরা বলতে পারি ডক্টর মশিদুল্লাহ বলেছেন যে 650 খ্রিস্টাব্দে কি চর্যার নির্মাণ নাম, অর্থাৎ তিনি বলেছেন যে মিননাথ বা মধুসূদননাথের জীবনকাল ছিল 650 খ্রিস্টাব্দে। সুতরাং ওই সময় থেকে কি বাংলা সাহিত্যে আমরা প্রাচীন যুগকে নির্ধারণ করতে পারি। এবং বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। এরপরে আমরা দেখেছি 1250 পর্যন্ত সেই প্রাচীন যুগটা ছিল। এরপরে 150 বছর আমরা খুব একটা সাহিত্যের খুব একটা নিদর্শন পাইনি, লিখিত সাহিত্যের নিদর্শন পাইনি। এটা হচ্ছে 1250 থেকে 1400 সাল। অনেকে বলতে চান এই সময় মুসলিমরা যখন ভারতবর্ষে শাসনের জন্য আসে, বিশেষ করে বঙ্গে যখন শাসনের জন্য আসে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তখন এদেশের সাহিত্যিকরা ভয়ে পালিয়ে যায়। কিন্তু আমরা এই কথা সর্বাংশে কখনো স্বীকার করতে পারি না, কারণ দাগ ও খানার বচনগুলো কিন্তু এই সময়ের রচনা। মুখে মুখে চলে আসছে এই সাহিত্যগুলো যে কলা না থাকো বা রাতি কাপড় রাতে ভাব, এই ধরনের অনেকগুলো বচন আমরা কিন্তু এই সময় দেখতে পাই। তারপরে 1400 সালে প্রথম আদি নিদর্শন, প্রাচীন মধ্যযুগের প্রথম নিদর্শন আমরা দেখতে পাই গুরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। এবং আমরা শেষ পর্যন্ত
লাইলি মজনু, ইউসুফ জুলেখা, তারপরে চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল ইত্যাদি কিন্তু মধ্যযুগের নিদর্শন হিসাবে আমরা পেয়ে থাকি। তখনও কিন্তু কাব্যে এগুলো রচিত হতো, চর্যা ছিল কাব্যে। আবার মধ্যযুগের যে আমরা গুরুচুর নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন পেয়ে থাকি সেটাও ছিল কাব্য, অর্থাৎ কাহিনী কাব্য। লাইলি মজনু, ইউসুফ জুলেখা এই সবগুলো কাহিনীগুলোকে কাব্যাকারে লেখা হতো। এরপরে যুগ সন্ধিক্ষণের একজন কবি ছিল, তাকে আমরা ঈশ্বর চন্দ্র গুপ্ত কবি। তিনি মধ্যযুগের শেষ ভাগে এবং আধুনিক যুগের প্রথম ভাগে তার রচনাগুলো বেশ সাড়া ফেলতে সক্ষম হয়। আমরা দেখেছি মধ্যযুগ পর্যন্ত প্রত্যেকটা রচনার পিছনে জীবাত্মা এবং পরমাত্মাকে অন্বেষণ করার চেষ্টা করা হয়। তারা বলতো লাইলি হচ্ছে জীবাত্মা আর মজনু হচ্ছে পরমাত্মা, রাধা হচ্ছে জীবাত্মা, কৃষ্ণ হচ্ছে পরমাত্মা। সুতরাং সুফিবাদী একটি মনোভাব সেখানে তখনও দেখেছিল। কিন্তু আধুনিকতায় শুধুমাত্র স্রষ্টা নয়, সৃষ্টির একটি প্রাধান্য চলে আসে। ঈশ্বরচন্দ্র গুপ্ত লিখেছেন, তার একটা কবিতা আছে পাঠাকে তিনি বলেছেন পাটা, যে রস ভরা রসময় রসের ছাগল, তোমার কারণে আমি হয়েছি পাগল। তুমি যার পেটে যাও সেই পুণ্যবান, ধন্য 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 তুমি ছাগিল সন্তান। তার মানে তিনি ক্রমান্বয়ে একটা হাসি এবং মানুষের জীবনের একেবারে কি নিছক আনন্দটাকে তার কবিতায় নিয়ে আসার চেষ্টা করেছেন। এর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক ধ্যান ধারণা কিভাবে আমাদের ভিতরে তৈরি হয়েছে। 1800 সালের পর 1801 সাল থেকে যখন আমরা দেখেছি যে ফোর্ট উইলিয়াম কলেজ সৃষ্টি করা হয়, কেন? ইংরেজ যারা সৈনিক ছিল, যারা এখানে শাসন করতে এসেছিল, তাদেরকে বাংলা শেখানোর জন্য মূলত ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয় এবং সেখানে বাংলা বিভাগ চালু করা হয় 1801 সালে। তো আমরা কাব্যের একটা আমরা আগে বলেছিলাম কবিতার একটা ধারাবাহিক এই জন্য আমরা ধারাবাহিকভাবে তোমাদেরকে বলছি যে কিভাবে আমাদের বাংলা কাব্যটা প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগে এসে একটা সুন্দর রূপ লাভ হয়। শিক্ষার্থীরা, আমরা এবার চলে যাচ্ছি মূল পাঠে, এবং মূল পাঠে যাওয়ার সময় আমরা কিছু মাটি করে রাখবো যে তোমাদের মনে রাখার জন্য। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে প্রবন্ধের প্রথমে লেখক বলেছেন সাহিত্য বিশাল পরিধির এক বিষয়। কেন বিশাল পরিধি বলছে? আমরা সামগ্রিকভাবে সাহিত্য বলি বটে, কিন্তু বিচারের সময়ে গদ্য কিংবা গল্প, উপন্যাস, কবিতা, নাটক ইত্যাদি স্বতন্ত্রভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে হৃদয়ঙ্গম, তাহলে এগুলো আলাদা আলাদা বিভাজন রয়েছে। কবিতার একটা অনুভূতি রয়েছে, গল্পের একটা আঙ্গিক রয়েছে, উপন্যাসের একটা ভিন্ন প্রচেষ্টা রয়েছে, নাটকের একটা সংলাপ রয়েছে। নাটক হচ্ছে দৃশ্য এবং শ্রব্য কাব্য একসাথে যা দেখাও যায়, আবার একসাথে যা শোনাও যায়। তারপরে বলেছে সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখাকে বুঝে থাকতেন। লেখক বলছে সাহিত্যের রূপটা হচ্ছে সাহিত্যের শাখা, এবং যেমন কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা ইত্যাদি। আর রীতি হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষণ এবং আলোচনা। তাহলে রীতি হচ্ছে কি, এই রূপটা কিভাবে হয়েছে, রূপটা কিভাবে নির্মিত হয়েছে তা পর্যবেক্ষণ এবং আলোচনা। পর্যবেক্ষণ গভীরভাবে যা আমরা কি করি, অবলোকন করি, সেটা হচ্ছে পর্যবেক্ষণ। অর্থাৎ ভিতরে এর কোনো দুরার্থ রয়েছে কিনা সেটা বের করা। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের পাঠ, কিন্তু আমরা নিয়েছি যে কবিতা। আমরা সাহিত্যের রূপরেখার মধ্যে আজকে কবিতার যতটুকু অংশ পাঠ রয়েছে সেই পাঠটুকু আমরা আজকে আলোচনা করব, এবং আশা করছি তোমরা চেষ্টা করবে কবিতাটাকে গভীরভাবে হৃদয়ঙ্গম করতে। আমি আজকে বইয়ের বাইরে কিছু প্রয়োজনীয় দিক তোমাদের জন্য আলোচনায় নিয়ে আসবো। কবিতা কি? লেখক বলছে ছন্দবদ্ধ ভাষায়, অর্থাৎ পদ্যে
যা লিখিত হয় তাকে আমরা কবিতা বলি। কি বলছে যে ছন্দবদ্ধ ভাষায় পদ্যে যা লিখিত হয় তাকে আমরা কবিতা বলি। তাকে আমরা কবিতা বলি। কেন? এখানে লেখক কয়েকটা বস্তু দিয়েছেন, একটা ছন্দ আর হচ্ছে পদ্য। তাহলে ছন্দটা কি? ছন্দ কি এই কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান তার স্মৃতি ভেসে যায় জীবন যৌবন ধনমান। তাহলে শাহজাহান আর মান এখানে দেখা যায় যে প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনে একটা অন্তমিল রয়েছে। অনেকে এটাকেই ছন্দ মনে করে, আসলে কিন্তু এটা ছন্দ নয়, এটা হচ্ছে অন্তমিল। ছন্দ মানে হচ্ছে দোলা। অর্থাৎ কবিতা পড়ার সময় আমরা আমাদের মনের মধ্যে হৃদয়ের মধ্যে যে দোলাকে খুঁজে পাই বা যে দোলার সৃষ্টি হয় তাকে বলা হয় ছন্দ। তাহলে প্রত্যেকটা কবিতা পড়ার সময় আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন অনুভূতি সৃষ্টি হয়। এই যে অনুভূতিগুলো আমাদের হৃদয়ে যে দোলা সৃষ্টি করে, যে আলোড়ন সৃষ্টি করে, তাই হচ্ছে ছন্দ। ছন্দ আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম, ছন্দ কিন্তু তিন প্রকার। ছন্দ তিন প্রকার। আচ্ছা, ছন্দের আগে আমি আর একটু কবিতা নিয়ে আলোচনা করি। আমরা আমাদের সাহিত্য গবেষকদের এক মত তুলে ধরছি। তারা বলছে ব্যক্তি হৃদয়ের অনুক্ষণের অনুভূতি। ব্যক্তি হৃদয়ের অনুক্ষণের অনুভূতি নির্বাচিত শব্দমালায় কোনো একটি ছন্দকে অবলম্বন করে যখন প্রকাশিত হয় তাকে কবিতা বলে। তাহলে আমরা আগের যে কবিতা যে বৈশিষ্ট্যগুলো দেখেছি লেখকের যে সংজ্ঞায়, তার সাথে এখানে একটুখানি আমরা ভিন্নতা দেখতে পাই। আগে আমরা দুই বৈশিষ্ট্য দেখেছি, একটা হচ্ছে গিয়ে পদ্য আর একটা হচ্ছে ছন্দ। আর এখানে হচ্ছে আমরা ব্যক্তি হৃদয়ের অনুক্ষণের অনুভূতি। তাহলে আমাদের এটা রয়েছে অনুভূতি। নির্বাচিত শব্দমালা, তাহলে রয়েছে শব্দ। কোনো একটি ছন্দ, তাহলে ছন্দকে অবলম্বন করে যখন প্রকাশিত হয় তখন তাকে কবিতা বলে। তাহলে এখানে আমরা তিনটা বস্তু আছে। একটা হচ্ছে ব্যক্তি হৃদয়ের অনুক্ষণের অনুভূতি, অর্থাৎ ছোট্ট একটা সময়ের মধ্যে যে অনুভূতির সৃষ্টি, হঠাৎ করে এক সেকেন্ড দেখলো, সেখান থেকে একটা অনুভূতি তৈরি হতে পারে। দীর্ঘ সময় ধরে একটা আন্দোলন হয়েছে, সেখান থেকে একটা অনুভূতি হয়। অর্থাৎ ব্যক্তি হৃদয়ে যদি কোনো একটা অনুভূতি যখন করে, সে সুন্দর সুন্দর শব্দ দিয়ে আর ছন্দকে কোনো একটা ছন্দ, কোনো একটা ছন্দের কি যখন বলা হলো তখন আমরা চলে আসবো ছন্দের মধ্যে। আমরা ছন্দে চলে যাবো। ছন্দের প্রকারে আমরা জানি কোন একটি ছন্দ মানে তার মানে কয়েকটা ছন্দ আর কিছু আছে। তাহলে ছন্দ কত প্রকার? ছন্দের প্রকার ভেদে আমরা দেখেছি ছন্দ তিন প্রকার। এক, মাত্রাবৃত্ত
যার পর্ব হবে, পর্বে অক্ষরের সংখ্যা হবে 8 থেকে 12, মাত্রা হবে 8 থেকে 12। তার হচ্ছে অক্ষর বৃত্ত, মাত্রা হবে 4 থেকে 6, আর তি হচ্ছে স্বরবৃত্ত। স্বরবৃত্ত, স্বরবৃত্তের আরেকটা হচ্ছে ছড়ার ছন্দ, ছড়ার ছন্দ। এটা হচ্ছে এটার মাত্রা হবে 3 থেকে 4 মাত্রার একটা পর্ব হবে। পর্বগুলো এটা কার, এটা কিসের মাত্রা? পর্বে, পর্বের পর্বে মাত্রা হবে 8 থেকে 12। তাহলে মূল পর্ব। এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা একটুখানি কবিতা অংশে চলে যাই। তাহলে কবিতা অংশে গেলে আমরা এই ব্যাপারটি আর একটু ক্লিয়ার করতে পারবো তোমাদের কাছে। যেমন আমার দেশ সুপ্রিয়া আমাদের সূর্য ঝলকে মৌসুমী ফুল ফুটে। আমি একটু লিখে দেখাই তোমাদেরকে। তাহলে আমরা এই তিনটা প্রকার পাচ্ছি। আরেকটা প্রকার আছে, সেটা আমরা আরেকটু পরে বলবো আমাদের ছন্দটাকে বোঝানোর পর। আমি একটু লিখে দিচ্ছি। যেমন সূর্য ঝলকে ঝলকে মৌসুমী ফুল ফুটে, মৌসুমী ফুল ফুটে। তারপর বলেছে স্নিগ্ধ শরৎ, স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া রূপে, আকাশের ছায়া লুটে। দেখো এখানে সূর্য ঝলকে একটি পর্ব, মৌসুমী ফুল একটি পর্ব, ফুটে আরেকটি পর্ব, স্নিগ্ধ শরৎ একটি পর্ব, আকাশের ছায়া একটি পর্ব, লুটে একটি পর্ব। তাহলে এখানে এটা হচ্ছে মূল পর্ব, এটা হচ্ছে সহকারী পর্ব, মানে এটা মূল পর্বের কাছাকাছি, আর এটা হচ্ছে ভঙ্গ পর্ব, বিভাজিত পর্ব। তাহলে সূর্য, এখানে পাচ্ছি সুর একটি অক্ষর, জো একটি অক্ষর, সুর জো একটি অক্ষর, ঝ ল কে একটি অক্ষর, এখানে তাই কয়টি পাচ্ছি? 5টি। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, এটা এখানে 6টি মাত্রা আসবে। যেমন সুর এক বদ্যাক্ষর, এই জন্য 2 মাত্রা, জো 1 মাত্রা, ছ ল কে এখানে তাহলে কয়টা মাত্রা আছে? 1 2 3 4 5 6। তাহলে এটা হচ্ছে একটি অক্ষরবৃত্ত ছন্দের কবিতা। কি এটা হচ্ছে? অক্ষরবৃত্ত ছন্দের কবিতা, অক্ষরবৃত্ত ছন্দ। তার এর পর্ব, মূল পর্বটা হচ্ছে 6 মাত্রা। এখন আমরা আরেকটা লাইনে চলে যাই। তার লেখা আছে সেই জলে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর। দেখা যায় এখানে কি আছে? এখানে একটা পর্ব, এখানে একটা পর্ব, একটা ভঙ্গ পর্ব আছে। ঠিক তার পরের লাইনেও একটা পর্ব, এখানে একটা পর্ব, এখানে একটা ভঙ্গ পর্ব আছে। কিন্তু পরের এই লাইনটা অনেক বড়। তাহলে যখন কোনো ক্ষেত্রে যখন আমরা দেখি যে মূল পর্ব ঠিক রেখেও কিংবা মূল পর্বকে ভেঙে কি, অর্থাৎ এলোমেলো ভাবে এই ছন্দটা কি রয়েছে, অর্থাৎ আগের পর্বের সাথে দ্বিতীয় পর্ব মিল আছে, কিন্তু তৃতীয় লাইনে গিয়ে আবার সেটা অনেক বড় হয়ে গেছে, সেখানে 3টা চলে এসেছে, 3.5টা পর্ব চলে আসছে। এটাকে বলা হয় মুক্তক ছন্দ। এটাকে বলা হয় মুক্তক ছন্দ। যদিও মুক্তক ছন্দটা ছন্দের মধ্যে কি নয়, অন্তর্ভুক্ত নয়, কিন্তু আমরা জানি যখন ছন্দকে কি না মেনে লেখক তার অনুভূতিকে, আমরা জানি কবিতা লিখতে গেলে যদি কি হয়ে যায়, কেবল অন্তমিলের জন্য কবিতার মূল ভাবটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু একজন কবির অনুভূতিটা ভালো করে প্রকাশ নাও হতে পারে। এই জন্য বর্তমানে বেশিরভাগ সাহিত্যিক অন্তমিলের পাশাপাশি মুক্তক ছন্দে কবিতা লেখেন, গদ্যে কবিতা লেখেন। এখানে বলা হয় মুক্তক ছন্দ, মুক্ত
মুক্তক ছন্দে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পদ্য কবিতা আছে যেগুলোতে এই পর্বাঙ্গগুলো সঠিকভাবে কি করা হয় না, অনুসরণ করা হয় না। তাহলে আমরা আজকে একটুখানি ছন্দ নিয়ে কাজ করেছি, আমরা এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করব। এরপরে আমরা আসি কবিতার প্রধান দুটি হলো মহাকাব্য ও গীতি কবিতা। তাহলে মহাকাব্য কবিতা এখানে লেখক রূপ ধরেছেন মহাকাব্য, আরেকটা রূপ ধরেছেন গীতি কবিতা। খেয়াল কবিতার শ্রেণী বিভাগে আমরা দেখেছি কবিতা দুই প্রকার, এটা হচ্ছে তন্ময় শ্রেণী, এটা হচ্ছে মন্ময় শ্রেণী। আমরা প্রবন্ধ দেখেছি প্রবন্ধ দুই প্রকার, তন্ময় এবং মন্ময় শ্রেণীর প্রবন্ধ। আসলে এখানে একটুখানি তোমাদের সাথে আমরা খোলাখুলিভাবে এটা তোমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। খেয়াল করো, তন্ময়টা হচ্ছে বক্তব্য প্রধান, বক্তব্য প্রধান, আর হচ্ছে ভাব প্রধান। তাহলে খেয়াল করো, তন্ময় শ্রেণীর মধ্যে রয়েছে বক্তব্য প্রধান, যেমন মহাকাব্য। সেখানে কিন্তু আমরা আমাদের আবেগটাকে কেবল এই অলঙ্কার এবং রস দ্বারা, কেবল আবেগটাকে রস দ্বারা প্রকাশ করি না, সেখানে আমরা একটা সত্যিকারের বাস্তব রাজা, মহারাজা, একজন মহা ঋষি, অর্থাৎ স্বনামধন্য কোনো ব্যক্তি জীবন কাহিনী, তার শৌর্য বীর্য, তার সাহসিকতার আমরা বলি মহাকাব্যে তুলে ধরি। তার মানে সেখানে কি আছে, লেখকের ভাব রয়েছে, কিন্তু সেই ভাবটা একটি বাস্তব কাহিনীকে অবলম্বন করে তিনি প্রকাশ করেন। কিন্তু গীতি কবিতাকে ইংরেজিতে বলা হয় লিরিক গীতি কবিতা। গীতি কবিতার সংজ্ঞা দিতে গিয়ে লেখক বলেছেন, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহা উদ্দেশ্য তাকে বলা হয় গীতি কবিতা। এটা বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বক্তার ভাবোচ্ছ্বাস, ভাবোচ্ছ্বাস মানে কি, তার ভিতরে যে ভাবটা রয়েছে সেটা উচ্ছ্বসিত, মানে বের হওয়ার জন্য কি করে, মনে হয় যেন সে পথ খুঁজে বেড়ায়, আর সুন্দর কোনো ছন্দকে অবলম্বন করে সেই কবিতাটা প্রকাশ করে। যেমন বিদ্যাপতি বলছেন, মিথিলার কবি, হে সখী আমার দুঃখের নাহিও, এই ভরা ভার হলো মাহ ভার হলো শূন্য মন্দির। রাধার মনের বেদনাকে তুলে ধরার জন্য তিনি এই কবিতাটা লিখেছেন। দেখা যায় সেখানে কি হচ্ছে, ভাবোচ্ছ্বাস যা চলে আসছে, একজন বিরোহী নারী, তার ভাদ্র মাস, বর্ষার যে শ্রাবণের যে দিনগুলো, তার ঘরের শূন্যতা, তার ভিতরে প্রিয় মিলনের যে আকাঙ্ক্ষা, তাকে তিনি কি তার কবিতায়, বিদ্যাপতির কবিতায় আনার চেষ্টা করেছেন। এবং ওই ভাবোচ্ছ্বাসটা হচ্ছে কি গীতি কবিতার প্রধান বৈশিষ্ট্য, ভাবোচ্ছ্বাস। গীতি কবিতার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, বৈশিষ্ট্যটা হচ্ছে ভাবোচ্ছ্বাস, ভাবোচ্ছ্বাস। আমরা তাহলে দুটো শ্রেণী পেয়েছি, এক হচ্ছে মহাকাব্য আর হচ্ছে গীতি কবিতা। এরপর লেখক লিখেছেন, মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনী অবলম্বন। ভারতবর্ষ উপমহাদেশের সর্বপ্রাচীন দুটি কাহিনী, এক হল রামায়ণ, অন্যটি হচ্ছে মহাভারত। তাহলে আমরা মহাকাব্যের মধ্যে প্রথমে প্রাচীন যে সাহিত্যের যে কি নিদর্শন দেখতে পাই, তার মধ্যে রয়েছে কি রামায়ণ এবং মহাভারত। রামায়ণ এবং মহাভারত, রামায়ণ এবং মহাভারত, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ে কেউ তাকে দেবতা বলে, কেউ তাকে ভগবান বলে। রামের
জীবন এটাকে বলা হয়, তার জীবনের কাহিনী। অর্থাৎ আমরা দেখেছি রাজা দশরথের ছেলে রাম এবং লক্ষ্মণ এবং সীতা যখন রামের স্ত্রী হয়ে আসে, এরপর প্রাসাদ ষড়যন্ত্রের কারণে তাদেরকে বনবাসে যেতে হয়। সেখানে যে একটা কাহিনী তৈরি হয় সেটা নিয়ে কি করা হয়েছে, রামায়ণ লেখা হয়েছে। তবে আমরা রামায়ণের একটু বিকৃত রূপ দেখতে পাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের এই মেঘনাদ বধ মহাকাব্য। মেঘনাদ বধ লিখেছেন কে? মেঘনাদ বধ লিখেছে মাইকেল মধুসূদন দত্ত। খেয়াল করবেন মহাকবি, কিন্তু রামায়ণের মূল কাহিনীতে পাশ কাটি তিনি মেঘনাদ, অর্থাৎ রাবণের সন্তান হচ্ছে মেঘনাদ, যাকে হিন্দু ধর্মে বলা হয় অসুর। সুর হচ্ছে মানুষ, অসুর হচ্ছে দানব। শুধু তারা আকৃতিতে নয়, তাদের মনোবৃত্তিতেও ছিল ধ্বংসাত্মক মনোবৃত্তি থাকাতে রাবণকে দানব হিসেবে চিহ্নিত করা হয়। ওই রাবণের সন্তান হচ্ছে মেঘনাদ। তাহলে শিরোনামে বোঝা যাচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কি তিনি রামায়ণের কাহিনী নিয়েছেন, কিন্তু তিনি নায়ক বানিয়েছেন মেঘনাদ, যে তার রাষ্ট্রের জন্য জীবন দিতেও কি নয়, কুণ্ঠিত নয়। আর রামকে তিনি দেখিয়েছেন যে তিনি দুর্বল এবং তিনি এই হনুমানের সাহায্য নিয়ে কি করছেন, তিনি লঙ্কাপুরী আক্রমণ করছেন। তারপরে এখানে বলছে মহাভারত সম্পর্কে বলা হয়ে থাকে যা নেই ভারতে তা নেই ভারতে। আমরা এই একটা জিনিস তোমাদের জন্য মনোযোগ দিয়ে তোমরা একটু এই ব্যাপারটা অনুধাবন করার চেষ্টা করো। এখানে একটা উক্তি আছে যা, এখন আমরা মুখ্য সম্পর্কে যে বলা হয় যে যা নেই ভূগোলে তা নেই ভূগোলে, আর একশো বলা হতো যা নেই ভারতে তা যা নেই ভারতে তা নেই ভারতে। এটা একটা প্রবাদ। এখন এখানে ভারত দুইবার লেখা আছে, এখানে আমরা চলে যাব। এই দুইবার লেখা দেখে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কবিতা লেখার সময় বা কবিতা পড়ার সময় বা কবিতা বিশ্লেষণ করার সময় যে অলংকার কি আছে, অলংকার দুই প্রকার। অলংকার কয় প্রকার? দুই প্রকার। এক শব্দ অলংকার, আমরা এটা আগে আলোচনা করেছিলাম শব্দ অলংকার। দুই অর্থালংকার। খেয়াল করো শব্দালঙ্কারটা কি? অর্থাৎ যে শব্দগুলোতে কেবলমাত্র শ্রুতি মধুরতা বা শ্রুতির আনন্দই আমরা পেয়ে থাকি, এর কোনো গুণার্থ থাকে না, সেটা হচ্ছে শব্দালঙ্কার। কিন্তু অর্থালঙ্কারের মধ্যে অনেক গুণার্থ রয়েছে। অর্থালঙ্কারের অনেক শ্রেণীবিভাগ রয়েছে, যেমন উপমা, উৎপ্রেক্ষা, অনুপ্রাস ইত্যাদি। আমরা এই কথাগুলো কেন বললাম? এই অনুপ্রাস কথাটা কি? অনুপ্রাস হচ্ছে একই শব্দ বারবার ব্যবহৃত হয়ে যখন ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে তখন তাকে বলা অনুপ্রাস। কি একই শব্দ, ভারত কিন্তু দুইবার ব্যবহৃত হচ্ছে, একই শব্দ দুইবার ব্যবহৃত হচ্ছে, কিন্তু শব্দ অর্থ কিন্তু ভিন্ন হচ্ছে। যা নেই ভারতে, এটা হচ্ছে ভারতবর্ষ, ভারতবর্ষ। আর হচ্ছে ভারত, মহাভারত। এই ভারত হচ্ছে দুঃখিত, এটা হচ্ছে মহাভারত, এটা হচ্ছে মহাভারত। আর এটা হচ্ছে ভারতবর্ষ, ভারতবর্ষ। তাহলে অর্থাৎ বলছে মহাভারতে যা নেই, মহাভারতে যা নেই তা ভারতবর্ষতেও নেই। তাহলে আমরা অনুপ্রাস কি এটা আসবে
শিখে নিলাম এবং অলঙ্কারের ব্যাপারটা আমরা এখান থেকে কি করলাম পাওয়ার একটা সুযোগ হয়ে গেল। আমাদের এই অনুপ্রাসের মাধ্যমে আমরা দেখেছি অলঙ্কার দুই প্রকার, শব্দ অলঙ্কার, অর্থালঙ্কার। অর্থালঙ্কার অনুপ্রাস শ্রেণীর মধ্যে হচ্ছে একটি হচ্ছে অনুপ্রাস, আর এই যার এই ভারতে তার এই ভারতে এটি একটি অনুপ্রাস। অর্থাৎ একই শব্দ একই বাক্যে এক শব্দ বারবার ব্যবহৃত হয়ে যদি ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে তাকে অনুপ্রাস বলে। তাহলে আমরা এটা একটু ভালো করে ভাষা চর্চা করার চেষ্টা করব। এরপরে আমরা চলে যাব আবার পাঠে। এরপরে আমরা পাঠে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ধারাবাহিক বর্ণনা। তারপরে বলছে রামায়ণ তার তুলনায় বলছে মহাভারত আয়তনে বিশাল, রামায়ণ তার তুলনায় ক্ষুদ্র। কাহিনী হল পত্নী সীতাকে নিয়ে যুবরাজ রামচন্দ্রের বনবাস, তার অনুগামী হয় কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ। বনবাসে থাকার সময় লঙ্কা দ্বীপের রাজা রাবণ তার বোন শূর্পণখার সম্মান রক্ষার জন্য সীতাকে হরণ করে, রথে চড়িয়ে আকাশ পথে উড়িয়ে নিয়ে গিয়ে লঙ্কায় তার বাগান বাড়িতে বন্দী করে রাখে। তাহলে আমরা সকল সাহিত্য অনুরাগীরা রামায়ণটা আমাদের পড়া উচিত। এটা একটা সাহিত্য। পরবর্তীতে এটাকে ধর্মীয়ভাবে হিন্দু ধর্মের যারা রয়েছেন তারা এটাকে গভীরভাবে ধর্মীয় একটা পাঠ মনে করে, কিন্তু ধর্মীয় পাঠ বাইরেও এর একটা সাহিত্যিক কি আছে আবেদন রয়েছে। সেই সাহিত্যের মানে আমাদের যে সাহিত্যের যে আমাদের রসাস্বাদনের যে প্রচেষ্টা, আমরা রামায়ণটা পড়লে অনেকটা সেই সাহিত্যের রস করতে পারবো, আমাদের পরিপূর্ণ করতে পারবো। তারপর লেগেছে সেটাকে উদ্ধার করার জন্য রাবণের মধ্যে যে যুদ্ধ হয় সেটি হচ্ছে রামায়ণের কথা। অর্থাৎ এই কথা মহাকাব্য, এই এক কথা মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। মহাকাব্যের 8টি পৃষ্ঠ আছে। মহাকাব্যের কমপক্ষে 7টি খণ্ড থাকতে হবে, 7টি খণ্ড থাকতে হবে এবং প্রত্যেক খণ্ডে প্রথমে নতুন নতুন ছন্দের অবতারণা করতে হবে। এটা হচ্ছে মহাকাব্যের বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি। কিন্তু আমরা মেঘনাদ বধ মহাকাব্যে এর ব্যতিক্রম দেখতে পাই। এখানে আমরা যদি আরো ক্লাস করার সুযোগ পাই এই ছন্দ নিয়ে, তখন আমরা তোমাদেরকে এটা নিয়ে আরো ক্লিয়ার করার চেষ্টা করব। আমি এগিয়ে যাচ্ছি। উপন্যাসিক বঙ্কিম এর বাইরে আছে সংক্ষিপ্ত আকারের কবিতা, যা গীতি কবিতা হিসেবে পরিচিত। তাহলে গীতি কবিতাকে বলা হয় সংক্ষিপ্ত কবিতা। আমরা সংক্ষিপ্ত আকারে যে কবিতাগুলো পাচ্ছি আমাদের পাঠ্য বইয়ে, এর বেশিরভাগ হচ্ছে গীতি কবিতা। আচ্ছা, উপন্যাসিক বঙ্কিমচন্দ্র কিছু গান ও কবিতা রচনা করলেও তার প্রধান সৃষ্টিকর্ম নয়। তিনি বলেছেন বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য। এই মন্তব্য সর্বাংশে সত্য। গীতি কবিতা কবির অনুভূতি প্রকাশ হওয়ার সাধারণত দীর্ঘকায় হয় না, কিন্তু ক্ষেত্র বিশেষে যদিও দীর্ঘ হয় তাতেও অসুবিধা নেই, যদি কবির মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়ে থাকে। বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন বৈষ্ণব পদাবলী। আমরা এই আধুনিক যুগের কথা বলতে পারি যে নজরুলের গীতি দীর্ঘকাল প্রায় 132 লাইন রয়েছে, তাতে কাছাকাছি হবে, তো অনেক বড়, কিন্তু সেখানে লেখকের ভাবোচ্ছ্বাসের পরিস্থিতি আমরা একটা আবেগ দেখতে পাই, একটা বিদ্রোহী মনোভাবকে সেখানে দেখতে পাই। এই জন্য বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ, নজরুল, এরা তারপরে জসীমউদ্দিন, এরা গভীরভাবে কি করেছেন, তাদের লেখায় নিজের ভাবোচ্ছ্বাসকে প্রকাশ করার চেষ্টা করেছে। যদি গীতি কবিতাকে শ্রেণীবিভাজনে অন্তর্ভুক্ত করতে হয় তাহলে এইরকম শ্রেণীবিভাগ করা যায়। আমরা আগে বলছি গীতি কবিতাটা কি এবং তার বৈশিষ্ট্যগুলো কি। আর এখানে বলছে শ্রেণীবিভাগ, বলছে ভক্তিমূলক। যেমন রবীন্দ্রনাথের লেখাগুলো কিছুটা ছিল ভক্তিমূলক, অতুল প্রসাদের লেখা ছিল, অতুল প্রসাদ, রামপ্রসাদ, রজনীকান্তের রচনা ছিল এই ভক্তিমূলক। ভক্তিমূলকটা কি? অর্থাৎ সেখানে স্রষ্টাকে নিয়ে আসার একটা প্রচেষ্টা, আধ্যাত্মকে নিয়ে আসার একটা প্রচেষ্টা। যেমন রবীন্দ্রনাথ তার প্রথম লেখায় তার ছদ্মনাম লিখতেন, তিনি তখন তার ছদ্মনাম ছিল ভানু সিংহ ঠাকুর। আর
তার প্রথম রচনা প্রকাশিত হয় ভানু সিংহ ঠাকুরের পদাবলী নামে। সেখানে তিনি বলেছেন মরণকে তুকুমম শ্যামসম, মরণ কিন্তু শ্যামের সাথে তুলনা করেছে, অর্থাৎ এটা কি আধ্যাত্মিকতা, এটা হচ্ছে ভক্তিমূলক। তারপর রবীন্দ্রনাথের গানগুলো আমরা দেখতে পাচ্ছি, আমার দুঃখের দিনের প্রদীপ বা এই ধরনের অনেক গান রয়েছে যেগুলোর মধ্যে কি একটা ভক্তির ভাব রয়েছে, অনুভূতি, একটা কি সৃষ্টীয় অনুভূতি, একটা চর্চা রয়েছে। এরপরে রয়েছে স্বদেশ প্রীতিমূলক, বঙ্কিমচন্দ্র যেমন বন্দে মাতরম। আমরা শুনে খুশি হব যে আমাদের বাংলা সাহিত্য কতটা সমৃদ্ধশালী ছিল বা পৃথিবীর মধ্যে কতটা সমৃদ্ধশালী তা আমরা রবীন্দ্রনাথকে নিয়ে কিছুটা নির্ণয় করতে পারি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন এমন একজন লেখক যার লেখা গান তিনটা দেশের জাতীয় সঙ্গীত হিসাবে, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কায় জাতীয় সঙ্গীত হিসেবে কি করা হচ্ছে, গাওয়া হচ্ছে। তাহলে বাংলা সাহিত্যের এই সাহিত্য কত ক্ষুরধার, কত আবেগ, কত প্রাণবন্ত, কত বাস্তবধর্মী, জীবনের সাথে কত অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা তারই প্রমাণ। আবার আমরা দেখেছি ভারতের রণসঙ্গীত, বাঙালিকে ভারতবর্ষ কিভাবে কি করে মূল্যায়ন করে, আমরা হয়তো এখানে বাংলাদেশে বসে সেটা পুরোটা বুঝতে পারি না, কিন্তু বাঙালিকে তারা কত গভীরভাবে মাথায় তুলে রেখেছেন তা আমরা দেখতে পাই। তাদের জাতীয় সঙ্গীত এবং রণসঙ্গীত লিখেছেন দিয়ে বন্দে মাতরম লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা হচ্ছে স্বদেশ প্রীতিমূলক, তাই না? আবার আমাদের রবীন্দ্রনাথের যে গানটা আমরা গাই, গগন করার সুরে আলোকিত দিক করেছেন তিনি, এই আমার সোনার বাংলা এই গানটি লিখেছেন। এটা একটা কবিতা পরে গান হিসেবে কি করা হয়, গাওয়া হয় যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটার মধ্যে কি আছে? ভালোবাসা, দেশকে ভালোবাসার একটা আবেগ, একটা উচ্ছ্বাস রয়েছে। তারপর বলেছে প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক, চিন্তামূলক এবং দর্শনাশ্রয় কবিতা। আমরা দেখেছি প্রেমমূলক আমাদের অনেক কবি, সুফিয়া কামাল, আমাদের শামসুল রহমান, তারপরে আমাদের আলাউদ্দিন আল আজাদ, তারপরে আরো অনেক বাংলাদেশকে জন্মের পর যে সকল কবি তার কাব্য সাহিত্য নিয়ে কাজ করেছে, যে বেশিরভাগই ছিল কি রোমান্টিক বা প্রেমমূলক। প্রকৃতিমূলকও আছে কিছু, চিন্তামূলক, দার্শনিকতার আশ্রয়ী, শোকগাথা বা শোক আশ্রয় করে লিখিত হয় কবিতা। আচ্ছা, বাংলা কবিতার বিশেষ দুটি ধারা হলো নজরুল ইসলাম ও জসিমউদ্দিন। তাহলে নজরুলের কবিতার একটা মূল ভাবধারা হচ্ছে কি বিদ্রোহী ভাব, জাগরণমূলক। নজরুলের চল চল চল, উদ্ধ গগনে বাজে মাদল, নিম্নে উত্তরা ধরণিত, এই কথা বললে আমাদের রণসঙ্গীত, বাংলা দেশের যে রণসঙ্গীত, তার একটা কি আছে, একটা গভীর বক্তব্য আছে, এখানে একটা প্রাণোচ্ছ্বাস আছে, এখানে একটা দেশপ্রেম আছে, এখানে একটা উচ্ছ্বাস আছে। শুনলেই মনে হয় যেন শরীরের ভিতরে একটা তড়িৎ খেলে যায়, কিছু একটা করার দাবিতে আমাদের ভিতরে আমরা অনুভব করি। এটা নজরুল একটা ধারা বাংলা সাহিত্যে তৈরি হয়েছে। আর হচ্ছে জসিমউদ্দিন। জসিমউদ্দিন কি আমরা তার সুজন বাদিহার ঘাট, নকশি কাঁথার মাঠ, রাখালি, বিভিন্ন কবিতা আমরা দেখেছি কত সুন্দর করে তিনি কি একবার শহরে তিনি লেখাপড়া করেছেন। কলকাতা যখন তিনি জোড়াসাঁকোর বাড়িতে থাকতেন তখন তার ভিতরে আমরা দেখেছি একবারে নিছক গানে দেখা একটা সুন্দর সুন্দর শব্দগুলোকে তিনি ব্যবহার করেছেন তার কবিতায়, যেগুলোতে একবারে মনে হচ্ছিল ঘামটা একবারে জল জল করে তার কবিতা লিখে। বিশেষ করে তার কবর কবিতার মধ্যে দিয়ে তিনি প্রথম কি করেছেন, সাড়া ফেলে দিয়েছিলেন। তিনি যখন কবর কবিতাটা লেখেন সে বছরে সেই কবিতাটা উচ্চ মাধ্যমিকে পাঠ করেছেন। তার মানে কত প্রভাব, তার লেখার কি ক্ষুরধার চিন্তা শক্তি, যেটা এই বঙ্গীয় সাহিত্য পরিষদকে, পুস্তক প্রকাশনা পরিষদকে করেছিল, প্রভাবিত করেছিল। প্রথম জন আমাদের সাহিত্যে বিদ্রোহী কবি এবং দ্বিতীয় জন পল্লী কবি নামে পরিচিত। নজরুলের কবিতায় যে উদ্দীপ্ত কণ্ঠস্বর ও দীপ্ত ভাবে লেখা মেলে তা পূর্বে বাংলা কাব্য ছিল। জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট জাতীয় কোনো কাব্য পূর্বে কেউ রচনা করেনি এবং এক্ষেত্রে তার অনুসারীও কেউ নেই। আমরা আজকে হায়াত মাহমুদের কবিতাংশ নিয়ে কাজ করতে গিয়ে যে আলোচনাগুলো করেছি, আশা করছি তোমরা সেগুলো অনুধাবন করতে পেরেছ
আত্মস্থ করতে পেরেছো। এখন তোমরা যখন প্রশ্ন উত্তর করতে যাবে তখন তোমরা এই জিনিসগুলো কি করবে, তোমাদের লেখায় আনার চেষ্টা করবে। তোমাদের লেখায় যখন আনার চেষ্টা করবে তখন সেটা যৌক্তিকভাবে কীভাবে প্রকাশিত হবে, এবং আশা করছি এর মধ্য দিয়ে তোমাদের কি আমাদের আজকে শিক্ষণ ফলটা অর্জিত হবে, এবং তোমাদের পরীক্ষার খাতায়ও তোমরা একটা ভালো কি উত্তর লেখার যোগ্যতা অর্জন করতে পারবে। তাহলে আমরা আজকে যে আলোচনা করেছি সেই আলোচনার মধ্য দিয়ে আমরা যে কবিতা তথা বাংলা কবিতার ধারাবাহিক বর্ণনা তোমরা দিতে পারবে সেই কাজটুকু আমরা করার চেষ্টা করেছি। আশা করছি তোমরা আজকের পাঠে উপকৃত হবে এবং ভাষা চর্চা করবে। আমরা আজকে ছন্দ নিয়ে আলোচনা করেছি, অলঙ্কার নিয়ে আলোচনা করেছি, আর একটা বিষয় হয়ে গেছে রস। আমরা যখন কবিতা নিয়ে কাজ করবো তখন আমরা রস বিশ্লেষণ করে আমরা কবিতা নিয়ে কাজ করার চেষ্টা করবো আমাদের সামনের ক্লাসগুলোতে। তো আজকের মতো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং ক্লাসটা তোমরা ভালো করে উপভোগ করার চেষ্টা করলে আশা করছি ভিতর থেকে তোমাদের অর্জিত শিক্ষণ ফলটা কি করতে পারবে, তোমরা ধারণ করতে পারবে। সবাইকে ধন্যবাদ।